আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, বাংলাদেশে অমৃত মণ্ডল হত্যা কোনো সাম্প্রদায়িক হত্যা নয়, বিবৃতি দিয়ে জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের তরফে। তাদের তরফে বলা হচ্ছে তোলাবাজি ও গুন্ডামির কারণেই নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাট। আপনি কি বলবেন? দেখো, এই ঘটনাটা কি ঘটেছে না ঘটেছে সেটা তো অনন্যা তোমরা কলকাতা টিভির পর্দায় সবিস্তার দেখিয়েছো বা দেখাচ্ছ, কিন্তু এই গোটা ঘটনায় অর্থাৎ এই অমৃত মণ্ডল যে কাণ্ড, সে ব্যাপারে একটাই কথা আমি বলতে পারি যে এই মুহূর্তে যে প্রতিক্রিয়াটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এলো, অর্থাৎ এটা তোলাবাজি বা সমাজ বিরোধী কার্যকলাপের একটা ফলশ্রুতি, এটা মোটেই কোনোভাবে সাম্প্রদায়িক সংঘর্ষের বলি নয়। অর্থাৎ তারা বলতে চাইছেন যে এটা সংখ্যালঘু হিন্দু বলে অমৃত মণ্ডল অর্থাৎ তিনি একজন হিন্দু সম্প্রদায়ভুক্ত বলে তাকে সংখ্যাগরিষ্ঠের ইসলামিক রাষ্ট্রের পক্ষ থেকে একটা সাংঘাতিক ভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার যে চলছে, তার নির্মম যে হত্যা লীলা, তার এটা অঙ্গ নয়। এই কথাটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে ক্লারিফিকেশন বা ব্যাখ্যাটা দেয়া হলো, এটা কিন্তু নতুন একটা দৃষ্টান্ত। অর্থাৎ এতদিন ধরে এইরকম কোনো বিবৃতি বা ব্যাখ্যা, এই ধরনের ক্লারিফিকেশন যে এটা কোনো ধরনের সাম্প্রদায়িক নয়, অর্থাৎ এটা কোনোভাবেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের নমুনা হিসেবে আপনারা তুলে ধরতে পারেন না, এই যে কথাটা বলা, এটার প্রয়োজনীয়তা কিন্তু এতদিন বাংলাদেশ সরকার অনুভব করেনি, এই প্রথম করছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারের যে টালমাটাল পরিস্থিতি, ইউনূস নিজে তদারকি প্রধান হিসাবে ম্যানেজার অফ দ্য রেজিম, তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার কারণ তার এই প্রশাসনই তো এই সমস্ত কাণ্ড কারখানা হলো, এবং তিনি যেভাবে আক্রমণাত্মক হয়ে একটা শহীদের মর্যাদা দিয়ে কবি নজরুলের পাশে একজন ভারত বিদ্বেষীকে শায়িত করালেন, সেই সব কাণ্ডের পর যখন বিএনপির পক্ষ থেকে এখন প্রয়াত জিয়ার খালেদা হচ্ছে তার স্ত্রী, তার পুত্র, অর্থাৎ সেই পরিবারের একজন সদস্য তারেক, তিনি এসে 17 বছর পর যেভাবে জনসভা করলেন, যেভাবে একটা নিরপেক্ষ প্রশাসন এবং বলছেন আই হ্যাভ এ প্ল্যান, তো সেইটা পর কিন্তু বাংলাদেশের সরকারেরও একটা বোধোদয় হচ্ছে যে এইভাবে বোধহয় যা ইচ্ছে তাই করাটা আর যাবে না। এখন তার ফলে একটু এটাকে এক কথায় বলা যেতে পারে, দেখো যে এটা হচ্ছে একটা ডিফেন্সিভ পশ্চার। অর্থাৎ বাংলাদেশ সরকার কিন্তু এবারে যেভাবে আক্রমণাত্মক হয়ে বলছিল উত্তর পূর্বাঞ্চল দখল করে নেব, চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ মিলে আমরা ভারতকে আক্রমণ করব ইত্যাদি ইত্যাদি, সেখানে ভারত কিন্তু কোন রকম হাইপার রিয়াকশন দেখায়নি। শুভেন্দু অধিকারী দেখাতে পারে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তিনি এই সময় একটা বিরোধী রাজনীতি, ভোটের আগে তিনি সেটা রুটি সেকাচ্ছেন সেই ভোটের রাজনীতিতে, কিন্তু ভারত সরকার তারা কিন্তু খুব রেসপন্সিবল দায়িত্ব পালন করেছে। উল্টে বলা হয়েছে যে বাংলাদেশ যদি তিলকে তাল করে, আমরা সেটা তালকে তিল করার রণকৌশল নিয়েছিলাম। অর্থাৎ আমরা একটা কমপ্লিটলি হাইপার বলে না গিয়ে আন্ডারস্টেটেড ওয়ে ধীরে ধীরে গোটা জিনিসটা, যতটা না ওভার্ট, তার থেকে ভারতের রণকৌশল অনেক বেশি কোভার্ট, অর্থাৎ অত্যন্ত সন্তর্পণে গোপন ভাবে তারা ভারত অপারেট করছে। এখন এই পরিস্থিতিতে বিএনপি তারা বলে দিয়েছে যে আমরা পাকিস্তানেরও লেজুর বৃত্তি করব না, ভারতেরও করব না, সেটা পাকিস্তানের এবং ভারতের সমদূরত্ব নীতি নেওয়ার কথা বলেছে কালকে তারেক। তার ফলে এখন পরিস্থিতিটা কিন্তু এমন হয়ে গেছে যে ইউনূস সরকারকে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করতে হচ্ছে। এবং আজকের এই যে বিবৃতিটা যে এটা নয়, এখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্থানীয় সমস্যা, এটা কোনো সাম্প্রদায়িক সমস্যা, অর্থাৎ মানে আমরা কিছু করিনি, এটা এখন এই ধরনের ব্যাখ্যা এই প্রথম কিন্তু বাংলাদেশের এই সময়ে আর কি এই প্রথম এ ধরনের একটা ডিফেন্সিভ ব্যাখ্যা পেলাম। তবু আমি বলবো যে ফিঙ্গার ক্রসড, মানে এখনো জানি না যে ইউনূস কি করবেন, ক্ষমতা লিপ্সা থাকে আর কত দূরে নিয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে জামাতরা চুপ করে আছে, বিএনপির এই উত্থানে জামাতই তো তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভোটে। এখন 12ই ফেব্রুয়ারি ভোট, আর তো বেশি দিন দেরিও নেই।
সুতরাং পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে এবং সেখানে কি দাঁড়াবে সেটা দেখার। তবে এই মুহূর্তে বলতে পারি যে ভারতের এই কোভার্ট রণকৌশলে অনেকটাই ইউনূস সরকারকে ডিফেন্সিভ হয়ে যেতে হয়েছে। অনন্যা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।